শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করছি এবং সবসময়ের মতো একজন রাঙা মানুষ আমাদের সঙ্গে প্রথম ঘন্টায় আছেন এবং দ্বিতীয় ঘন্টায় সঙ্গীত আয়োজন রয়েছে। পুরো রাঙা সকাল পরিবারকে সঙ্গে নিয়ে আছি আমি লাবণ্য। আচ্ছা, আমি আনিস। তুমি যেমনটি বলছিলে সুন্দর সকাল, আমি যুক্ত করতে চাই নিরাপদ সকাল বা নিরাপদ দিন হোক, প্রতিটা দিন ভালো থাকুন সবসময়। শুভ সকাল তোমার জন্য, শুভকামনা। ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি, নিরাপদে আছি, সুস্থ আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আসলে সুস্থ থাকা, নিরাপদ থাকা, এটাই আসলে আমাদের বর্তমান সময়ের সবচেয়ে বেশি প্রত্যাশা আমাদের জীবনের কাছ থেকে, তাই না? একেবারে। আর কিছু কিছু মানুষ আসলে আছে আমাদের জীবনে, লাবণ্য। এই প্রসঙ্গ বা এই বিষয়ে কেন কথা বলছি সেটা অবশ্যই আমরা জানবো। তারা যেমন পেশাগত জায়গায় এগিয়ে যান, তেমনি তাদের ভালোবাসার জায়গাতেও তারা অনবদ্য ভূমিকা রাখেন। সত্যি বলেছো। শেখার আছে এইসব চমৎকার মানুষদের কাছ থেকে, এবং এই মানুষগুলোর গল্পগুলো শুনলে আসলে আমরা প্রতিনিয়ত অনুপ্রাণিত হই এবং আমাদের দর্শকরাও তাই। চলো, কে আছে আমরা একটু জেনে নিই। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি প্রকৌশলী ও নাট্য ব্যক্তিত্ব কামরুজ্জামান বালার্ক। চলুন এই চমৎকার মানুষটিকে আমরা স্বাগত জানাই। শুভ সকাল স্যার। শুভ রাঙা সকাল। আপনাকেও বেশ রাঙাই লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। বৈশাখের ছোঁয়া পড়েছে নিশ্চয়ই স্যার। ভালো লাগছে এই ধরনের একটা অনুষ্ঠানে কথা বলতে পারছি অনেকদিন পর। আমরা তো আসলে বাইরেই থাকি, তো 1-2 বছর পর পর আসা হয়, তো এরকম আড্ডার সুযোগ পেলে ভালোই লাগে। আপনি বাহিরে থাকলেও সব সময় এরকম একটা পরিবেশের মধ্য দিয়েই থাকেন, সকলের সঙ্গে মিলেমিশে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি করে ফেলেন আপনারাই। তো আজকে এখানেও একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়ে গেছে আপনাকে পেয়ে, আমাদের তো ভীষণ ভালো লাগছে। একদম সেই ছোটবেলার পরিবেশে ফিরিয়ে নিয়ে যেতে চাই আসলে। কেমন ছিল সেই চাঁদপুরে ফরিদগঞ্জে আপনার জন্ম, শৈশব, বেড়ে ওঠা, একটু শুনবো। আচ্ছা, আমার জন্ম ফরিদগঞ্জে। স্পেসিফিক্যালি যদি বলি, আমাদের এলাকাটাকে বলা হয় চান্দ্রা। আচ্ছা, চান্দ্রা হাই স্কুল, খুব বিখ্যাত হাই স্কুল, 100 বছরেরও বেশি পুরনো। আমার বাবা ওই স্কুলে পড়েছেন এবং ওখানেই শিক্ষকতা করতেন, ইংলিশ শিক্ষক ছিলেন। আমরা ওই স্কুলের স্টুডেন্ট, যেখান থেকে সেই ব্রিটিশ আমল থেকে অত্যন্ত নাম করা, মানে যদিও একদম প্রত্যন্ত অঞ্চলের স্কুল, কিন্তু এটা একটা সময় খুবই নাম করা স্কুল ছিল। এখনও যারা গভর্নমেন্টের বিভিন্ন স্তরে অনেক সিনিয়র লেভেলে সব ওই স্কুলের স্টুডেন্ট। আমি সেখানেই পড়েছি আর কি। তো অন্যান্যদের মতোই গ্রামে যেভাবে মানুষ বেড়ে ওঠে, সেই কি বলে, আমাদের বাড়ির পাশেই নদী, ডাকাতিয়া নদী, চাঁদপুর শহর থেকে অ্যারাউন্ড 4-5 কিলোমিটার দূরে। তো সেই নদীতে কি বলে যে ঝাঁপ দেওয়া, সাঁতার কাটা, এটা নিত্যদিনের ইয়েই ছিল আমাদের গ্রামের বন্ধুদের সাথে। এবং গ্রামের প্রাইমারি স্কুল, তারপরে সেই হাই স্কুল, পরে তো ঢাকা চলে আসা। তো গ্রামের আমাদের ফ্যামিলি ছিল খুব একান্নবর্তী পরিবার, অনেক বিশাল সান বাঁধানো ঘাট, দিঘি, গ্রামে যেমন থাকে আর কি, মসজিদ, অনেক লোকের সমাবেশ। তো কাজে বিকেলবেলা খেলাধুলা করার জন্য গ্রামের সেই বাড়ির উঠান হোক বা শুকনার দিনে নাড়া বিছানো ক্ষেত হোক, এটা ছিল কমন। গোল্লাছুট, দাঁড়িয়ে বাঁধা, এসব ছিলই। আর ওই পরিবারে যেমন দাদি ছিল, দাদা ছিল, তাদের যে ভালোবাসা, চাচা চাচি, আমার মা তো ছিলই। আপনারা তো একান্নবর্তী পরিবারে বেড়ে উঠেছেন, প্রায় 200-250 জনের মতো পরিবারের সদস্য। এত কেন সবাই, এত মানুষ কি করে হলো? হ্যাঁ, গ্রামে আসলে ওভাবেই থাকে। যেমন আমার দাদারা 2 ভাই ছিলেন, ওনারা 4 ভাই, ওনারা 2 পক্ষে 4 ভাই। তো এদের এক একজনের, যেমন আমার দাদার 7 ছেলে 2 মেয়ে ছিল। আবার আরেক দাদার ভাই, ওনার 8 ছেলে 2 মেয়ে। তো এইরকম আর কি। এদের আবার বাচ্চা কাচ্চা, কাজিন, অনেক অনেক বড় একটা পরিবার। এরকম পরিবার আসলে থেকে একটা শান্তিও আছে, যে একটা শেয়ারিং, নিজেদের মধ্যে একটা কেয়ারিং তৈরি হয়, সেটাও মনে হয় খুব বেশ আনন্দের। খুব খুব একটা খাবার হয়তো সবাই মিলে মিশে ভাগাভাগি করে ভাগ হয়ে গেছে, কিন্তু একটা সময় পর্যন্ত আমাদের ছোটবেলায় একসাথেই ছিল। চাচারাও আমাদের সাথে ছিল। আমার মার কাছে শুনছি যে এরকম, মানে এক হাঁড়িতে অনেক জনের লোক রান্না করতে হতো। হ্যাঁ, তো সেটা তো মজার অবশ্যই, নো ডাউট। আর এমনি তো গ্রামে এইসব বড় পরিবারগুলি আলাদা একটা আভিজাত্য ছিল।
চারপাশের লোকজন সমীহ করতো খুব, এবং আমার দাদা বা দাদার ভাইরা তারা খুব গ্রামের গণ্যমান্য লোক ছিলেন, সবাই গ্রামের চলা পরামর্শ বিচার আচার তাদের এসব মাধ্যমে করতেন। হয়তো। হ্যাঁ, সেটা খুবই খুবই এনজয় করতাম আমরা আসলে। আর গ্রামের দিনগুলি ভোলা যায় না আসলে। একদমই তাই, আমাদের সকলের জীবনেই আসলে শৈশবটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং আপনার জীবনে এটা আরো বেশি বিশেষ। আমরা সেই গল্পে ফিরতে চাই, অনেক গল্প করব, সময় যতটুকু পাই আপনার জীবনের নানান অধ্যায় নিয়ে গল্প করতে চাই, কিন্তু আমরা যতটুকু আপনার সম্পর্কে জানি অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী সেটা একটু দর্শকদের জানিয়ে আসতে চাই। 1977 সালে শিল্পচর্চার সূচনা হয় এবং আবৃত্তি, নাটক ও লেখালেখির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন প্রকৌশলী ও নাট্য ব্যক্তিত্ব কামরুজ্জামান বালার্ক। চিত্রিতা নামে লিটল ম্যাগাজিন সম্পাদনার মাধ্যমে সাহিত্য অঙ্গনে তার পরিচিতি গড়ে ওঠে এবং অপেরা নাট্য দলের সঙ্গে যুক্ত হয়ে মঞ্চ নাটকে পথ চলা শুরু করেন। পড়াশোনা শেষে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন ও পরবর্তীতে বাংলাদেশ শিপিং কর্পোরেশনে কর্মজীবন শুরু করে আন্তর্জাতিক পরিসরে ইরান ও যুক্তরাজ্যে কাজের অভিজ্ঞতা অর্জন করেন। পরে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করে দীর্ঘ 17 বছর টেলস্ট্রয় কর্মরত থাকার পর বর্তমানে টিপিজি টেলিকমে ফিল্ড ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রবাস জীবনে থেকেও 3 দশকের বেশি সময় ধরে তিনি বাংলা নাট্য ও সংস্কৃতির প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার উদ্যোগে প্রতিষ্ঠিত রেনেসা ড্রামা সোসাইটি মেলবর্নের মাধ্যমে নিয়মিত নাট্যচর্চা পরিচালিত হচ্ছে এবং তিনি দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করে বর্তমানে শৈল্পিক নির্দেশকের ভূমিকায় আছেন। পাশাপাশি সাহিত্য চর্চায় যুক্ত থেকে বাংলা সাহিত্য সংসদ ও শেকড় পত্রিকার সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি। নাট্য অভিনয় শিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক পর্যায়েও তিনি প্রশংসিত হয়েছেন। সম্প্রতি মেডেল অফ দ্য অর্ডার অফ অস্ট্রেলিয়া সম্মাননায় ভূষিত হয়ে তার অবদান অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়েছে। আমরা তার কাছে আবারও ফিরছি। আপনার কাজের যে বিস্তৃতি, আমরা সেগুলো নিয়ে তো অবশ্যই কথা বলবো, তবে যেখানটায় ছিলাম আপনার সেই ছোটবেলা, সেই বিশেষ সময়টা, সেই সময় আসলে স্বপ্ন দেখতেন আপনারা যে আপনারা বড় হয়ে কি করবেন, বা থাকে না যে একটা মানসিকভাবে একটা তৈরি হয়ে যাওয়া যে আমি বড় হয়ে আসলে এই কাজটা করব? আপনাদের সময়টাকে আপনারা ভাবতেন এভাবে? ঠিক স্পেসিফিক্যালি না ভাবলেও একটা ভাবনা তো ছিলই। আমাদের ওই গ্রামের অজপাড়া গায়েও আমাদের পরিবারটা একটু ভিন্ন ধরনের ছিল। খুব, আমার বাবা যেহেতু গ্রামের শিক্ষক তো ছিলেন। একটু শিক্ষিত মানুষ, ব্রিটিশ আমলে গ্রাজুয়েট। আমার মাও কিছুটা শহরে বড় হয়েছে, আচ্ছা, কিন্তু বিয়েটা হয়েছে গ্রামে। গ্রামে। আপনার বাবা তো শিক্ষক ছিলেন। শিক্ষক ছিলেন, হ্যাঁ, ইংরেজি শিক্ষক। আর মা সংস্কৃতি বনায় হ্যাঁ, মানুষ খুবই ছিলেন। সংস্কৃতি মনা ছিল, এবং আসলে আমাদের শিল্প চর্চার শুরুটা মায়ের হাত ধরে। মায়ের হাত ধরে। বাহ, তা আমার যেমন আমার ইমিডিয়েট বড় বোন ওই স্কুলে গান গাওয়া, হাম নাচ বা কিছু, এটা মাই শিখিয়ে দিতেন। আপনারা ক ভাই বোন এমনিতে? আমরা আমাদের অনেক লম্বা 5 ভাই 5 বোন। আপনি কততম? আমি 2 নম্বর। এখানে আচ্ছা, আরেকটু আছে, নিশ্চয়ই। আমার বাবার 2 বিয়ে। আমরা প্রথম পক্ষের আচ্ছা। 3 ভাই 4 বোন, আর দ্বিতীয় পক্ষে আমার 2 ভাই 1 বোন। তো আচ্ছা। সব মিলিয়ে 5 ভাই 5 বোন। বাহ, তো যা বলছিলাম যে মায়ের হাত ধরে শিল্প চর্চার শুরু। স্কুলে কোনো কিছু হলে মা শিখিয়ে দিতেন আমার বোনদেরকে বা আমাকে, এই ছড়াটা বলবা, এই এটা বলবো। উনি যেহেতু শহরে বড় হয়েছে, ওনার ইয়েটা খুব ওয়াইডার ইয়ে ছিল আগের দিনের, মানে জানাশোনা ছিল ভালো। এবং স্কুলের নাটক, স্কুলের দেয়ালিকা, স্কুলে রচনা প্রতিযোগিতা, ডিবেটিং এগুলিতেও আমরা পার্টিসিপেট করতাম। এবং ওই নাটক করতে করতে গিয়ে অ্যাকচুয়ালি এইদিকে আমার ইয়েটা আসে, আর লেখালেখিটা তৈরি হয়। হ্যাঁ, এবং দেয়ালিকা, স্কুল দেয়ালিকা। দেয়ালিকা। তো ওখান থেকেই আমার অন্তত শুরু। আমার মা যেমন, এখন আমার মার আত্মজীবনী বের হচ্ছে, আমি সম্পাদনা করছি। এবং আপনার মা এখনো বেঁচে আছে। এখনো বেঁচে আছে, মাশাআল্লাহ। ওনার বয়স 88, ঢাকাতেই থাকেন। কখনো কখনো অস্ট্রেলিয়া আমাদের কাছে, আমরা 2 ভাই থাকি অস্ট্রেলিয়াতে। আচ্ছা। মাও ওখানকার সিটিজেন, কিন্তু থাকেন না, কিছুদিন ওখানে কিছুদিন ঢাকায়। আমার ছোট ভাই থাকে কানাডাতে, কখনো ওখানে, বা ঢাকাই মোটামুটি স্টেশন আর কি। তিনি মোট কথা তিনি আপনাদের সাথে আছেন, এটাই সব জায়গায়। আমরা বলি আমাদের মা হলো একটা এন্টারপ্রাইজ। তো ওরা
3টা ওনার আউটলেট আছে, আচ্ছা। 2টা আচ্ছা। অস্ট্রেলিয়া আর একটা হলো বাহ। টরন্টোতে কি আউটলেট ওটা? ওই যে 2 ছেলে ও আচ্ছা আচ্ছা। অস্ট্রেলিয়া- এটাই হচ্ছে আমি ভাবছি আউটলেট। শুধু ব্যবসার আর প্রতিষ্ঠান আরেকটা কিনা। আউটলেট কানাডাতে আমার ছোট ভাই, উনি আপনারা তো তিন জায়গায় যায় উনি। বা এটা খুব ভালো লাগার বিষয় আসলে। আপনারা তো এমনি ছোটবেলায় যাত্রাপালা বা স্থানীয় যে নাটকগুলো হতো সেগুলোও দেখতেন। হ্যাঁ হ্যাঁ, এবং আমার প্রথম স্টেজে ওঠা আমার এখনো মনে পড়ে। প্রাইমারি স্কুলে আমি তখন গ্রামের স্কুলে বলে একদম শূন্য ক্লাস, শিশু শূন্য ক্লাস, ওই রকম একটা পর্যায়ে আমাদের স্কুলে একবার একটা যাত্রাপালা হইল 22 বছর পরে। তো আচ্ছা। সেখানে যে মেইন রোল ডাকাতের একটা ছোট্ট ছেলে ছিল, এবং সেই রোলে আমাকে ওরা বললো, আমি ক্লাসের ফার্স্ট বয় ছিলাম, তো মানে একদম প্রথম ক্লাসে কথাবার্তা বলতাম খুব, তো বলে তুমি করবা, আমি হ্যাঁ। ছোট্ট একটা রোল একবার মধ্যে স্টেজে গেছে, সেই ডাকাতের ছেলে 22 বছর পরে যাত্রাপালাতে, সেইটাই শুরু। আমার গ্রিন রুমে যখন দেখতাম একজন লোক, নর্মাল লোক, ওই যে তুলা লাগে লাগে সে ইয়ে হচ্ছে, কি আচ্ছা। বলে বিবেক হচ্ছে, খুব আকর্ষণ করতো। বাহ, একটা লোক আমাদের অমুক ভাই, সে এখন এই মেকআপ করে 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 কেমন একটা মানে ট্রান্সফরমেশন টু এ ক্যারেক্টার, ওটা তখনই আমাকে খুব আকর্ষণ করতো। ছোটবেলায় বেশ চঞ্চল দুষ্ট প্রকৃতির ছিলেন হ্যাঁ, বোধহয় আপনি। অবশ্যই দুষ্ট প্রকৃতি ছিলাম, নো ডাউট, খুবই দুষ্ট ছিলাম। এবং এরকম অনেক ঘটনা আছে যে গল্প আছে। চুরি করে খাওয়া, আচ্ছা আচ্ছা আচ্ছা। শীতকালে চুরি করে খেজুরের রস খাওয়া, তারপরে মানুষের আম পেড়ে খাওয়া। তো আমি ছিলাম সবাই ছোট, আচ্ছা। কিন্তু যেহেতু ক্লাসে ফার্স্ট বয় ছিলাম, সেটা ছিল বড়টা, তারা আমাকে সাথে রাখতো। আর আব্বা যেহেতু খুব নাম করা মানুষ এলাকাতে, আবিদ স্যার, আমার আব্বাকে বলতো আবিদ স্যার, আমার নাম হলো আবিদ মিয়া। তো আবিদ স্যার খুব ভালো মানুষ, শিক্ষিত, এবং তার ছেলে আমি ফার্স্ট বয় ক্লাসে আমাকে সাথে রাখতো। তো সবার সাথেই ছিলাম চুরি টুরিতে, কিন্তু আমি করতাম না, ওদের সাথে থাকতাম। কিছু হলে ওদেরই দোষ পড়তো আর কি। এরকম খেজুরের রস চুরি করা, আখ চুরি করা, আম চুরি করা, এগুলো অনেক করেছি। আসলে 60-এর দশকের ওই সময়টা মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত আমাদের জন্য হেডে, আমার ছোটবেলা খুব এনজয় করছি তখন, খুব এনজয় করছি। এবং তারপরে আপনি তো যখন- মুক্তিযুদ্ধ চলে আসলো, তখন আপনি পঞ্চম শ্রেণীতে পড়েন বোধহয়। আমি পঞ্চম শ্রেণীতে পড়ি, রাইট। এবং আমাদের চোখের সামনে আমরা দেখছি যে 25শে মার্চের পরে ঢাকা থেকে আমাদের আত্মীয় স্বজন যারা আছে বা আমাদের বাড়ির লোকজন সব গিয়ে গ্রামের বাড়িতে উঠছে, এবং সেখানে যে সবার একটা ভীত সন্ত্রস্ত ভাব, কি হবে কি হবে। তারপরে তো আমরা ওই যে রেডিওতে শুনলাম, বড়রা বড়দের কাছে দাঁড়িয়ে থাকতাম, তারা শর্ট ওয়েভ রেডিওতে শুনছে, আচ্ছা। বিবিসি কলকাতা, ওই যে কলকাতাতে তখন ওইরকম ছিল, ওই যে খবর পড়ছি নীলিমা সন্ন্যাল, আকাশবাণী কলকাতা, খবর পড়ছি নীলিমা সন্ন্যাল, কখনো দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, ওইসব শোনার জন্য। আবার ওই যে আমাদের জয় বাংলা রেডিও ছিল তখন, আচ্ছা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। তো ওইগুলি আমরা খুব কাছে থেকে দেখেছি, এবং বড়দের পাশে দাঁড়িয়ে থাকতাম, কি বলে কি শুনে। এবং ওই রাতে একটা অনুষ্ঠানে তো চরমপত্র, আচ্ছা। খুব মানে ইয়ে করে মুখিয়ে থাকতাম, রাত্রে 9টা-10টার দিকে হইতো ওটা, নিজেদের দেখা মুক্তিযুদ্ধ। এবং সেই জন্য মুক্তিযুদ্ধের পরবর্তীতে ইতিহাস কতভাবে বিকৃত হইলো, আমরা কিন্তু ক্লিয়ার, যেটা আমরা দেখছি ওই সময়টাতে। পরে অটো প্রমোশনে আমরা 6 চলে যাই মুক্তিযুদ্ধের পরে। তখন বিজয়টাকে কিভাবে দেখেছিলেন? 16 ডিসেম্বরের কথা মনে আছে নিশ্চয়ই। একদম, মানে আমরা গ্রামে থাকলেও, গ্রামেও আর কি, এই গ্রামের বড়রা যারা আমাদের 9-10-এ পড়ে, বা গ্রামে যারা সংগ্রাম কমিটিতে ছিল যারা ওই সময়ে, তীব্রভাবে, তো বিশাল ব্যাপার। আমার জীবনের, আমি বলি, আমি 64 এখন, সবচেয়ে বড় ঘটনা হলো 71-এর মুক্তিযুদ্ধ। এর থেকে বড় ঘটনা হইতে পারে না। আরো কত ঘটনা দেখলাম এরপরে, কিন্তু 71-এর মুক্তিযুদ্ধ আমাদের জীবনের সেরা ঘটনা। এটাকে তাই। কোনোভাবে একটি মুছে দেশের ফেলা যাবে জন্ম। না, কোনোভাবেই না। চমৎকার, সেই সারা জীবন ওইটাই যাবর কাটছিল। এবং মুক্তিযুদ্ধের নাটক, সেই জন্য আমাদের দলেও আমরা বেশ কিছু মুক্তিযুদ্ধের নাটক করেছি। আমার নিজের লেখাও নাটক আছে 71-কে নিয়ে। হ্যাঁ, তো ওইটা বিশাল একটা ব্যাপার আমাদের জন্য। সেই গল্প আমরা শুনবো, তবে আপনার ছোটবেলায় যদি আরেকটু থাকতে চাই, আপনাদের দেশ স্বাধীনের পরে আপনারা কোথায় ছিলেন? চাঁদপুরেই হ্যাঁ, আমরা থাকলেন? তখনও সেই ফরিদগঞ্জে ছিলাম। আচ্ছা। আমরা শহরমুখী হই। প্রথমে আমার বড় বোন যখন ইন্টারমিডিয়েট, আমরা সবাই কিন্তু এতগুলো ভাই বোন, আমার বাবা মা শিক্ষিত মানুষ, তো পয়সা করি ছিল না, কিন্তু খুবই ছিল, সচেতন ছিল। সবাইকে হোস্টেলে রেখে লেখাপড়া শিখেছে, এই 10 জন সবাইকে। তো 74-এ প্রথম আমার বোন চলে যায় হোস্টেলে, চাঁদপুর মহিলা কলেজ আচ্ছা। হোস্টেলে থাকতো। 77 আমি ঢাকা। তো আমাদের ফ্যামিলি আরো অনেক পরে 90-তে ঢাকা আমরা আসি।
আচ্ছা, তার আগে কি আপনি ঢাকা গেলেন? তার আগে আমি ঢাকায়, এরপর আমি শিপিং কর্পোরেশনে যখন ঢুকলাম 83-র মাঝামাঝিতে আমাদের ক্যাডেটশিপ ট্রেনিং গেল। 85 থেকে মোটামুটি আমি মানে অনবোর্ড, আচ্ছা, মানে শিপে। তো ফ্যামিলি 90 সালেই পুরো ফ্যামিলি মাইগ্রেট করছে ঢাকাতে। আচ্ছা। তো তখন থেকে আমরা ঢাকা। কিন্তু পরিবার আসার আগে আপনি ঢাকা থাকছিলেন, একাই পড়াশোনা করছিলেন? পড়াশোনা, তারপরে শিপিং কর্পোরেশনের হোস্টেলে ছিলাম 1.5-2 বছর ওই ট্রেনিং এর সময়। আচ্ছা, তার মানে আপনার ম্যাট্রিকের পরে আপনার ঢাকায় আসা? ঢাকা আসা, এবং ঢাকা পলিটেকনিকে আমি পড়ি। আচ্ছা, ঢাকা পলিটেকনিক সেখানে পড়ি, এবং সেখানেই আমি ছিলাম 78 থেকে 82 ফেব্রুয়ারি পর্যন্ত। আচ্ছা। এরপরে শিপিং এ 2 বছর ট্রেনিং। তো তখন শিপিং কর্পোরেশন হোস্টেলে ছিলাম আমি। অ্যাটমিক এনার্জি কমিশনে ইন বিটুইন ছিলাম ফেব্রুয়ারি 82 টু ফেব্রুয়ারি 83। এই সময়টাতে আমি অ্যাটমিক এনার্জি কমিশনে চাকরি করি, কিন্তু এটা ছিল সাভারে ছিল, থাকতাম ঢাকাতেই। অ্যাটমিক এনার্জি কমিশনের স্টাফ বাদ ছিল, তারাই আনা নেওয়া করতো। তো ওটা একটা ট্রানজিশনাল সময় আমার। তখন আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছি, শিপিংয়ে অ্যাপ্লাই করছি, এবং ঢাকা থাকতে হবে, ওইরকম একটা ব্যাপার চলে। চাকরিটা ইন্টারিম সময়ের জন্য মানে আপনার তাহলে কর্মজীবন শুরু হয়ে গেছে একদম? হ্যাঁ, ফেব্রুয়ারি থেকে শুরু। আমরা তখন ম্যাগাজিন রয়েছে চিত্রিতা, এটা কখন? রাইট, এই সময়টাতে, এই যে 5 বছর আমি ঢাকাতে হোস্টেলে ছিলাম, তেজগাঁতে পলিটেকনিক হোস্টেলে। এটা একটা বিশাল আমার শিল্পচর্চার দ্বারটা খুলে দিল আমাকে। আমি আসলে ওই একটা বিশাল ব্লেসিংস ওই সময়টাতে। আমি ওখানে থাকাকালীন কিছু বন্ধু বান্ধব পেলাম যারা বাম রাজনীতির সাথে জড়িত, আবার কিছু কিছু ক্রিয়েটিভ ছেলেপেলের সাথে বিভিন্ন জায়গায় যোগাযোগ হলো। তারা আবার নাটক করে, আবৃত্তি করে। তো এদের সাথে মিশে গেলাম আর কি 1-2 বছরের ভিতরে। এই ম্যাগাজিনটা 78-এর শেষ থেকে আমরা শুরু করি। কিছু কিছু ছেলে, আমি যেহেতু কলেজ ম্যাগাজিনে বিভিন্ন জায়গায় লেখালেখি অলরেডি করি, বার্ষিকীতে চিত্রিতা, আমরা তখন ডিসিশন নিলাম আমরা একটা মান্থলি লিটারারি ম্যাগাজিন বের করবো এই পলিটেকনিক হোস্টেল থেকে। সেখানে সব কলকবজা যন্ত্রের সেখানে একটা ভিন্ন ধরনের মনের ক্ষুধা। কিন্তু তেজগাঁ শিল্প এলাকাতে যেহেতু ওদের অ্যাড পাওয়া যেত কিছু, যেহেতু সব শিল্পাঞ্চল ছিল তখন, আজকের মতো ছিল না তেজগাঁ শিল্পাঞ্চল তখন, ভিন্ন ধরনের। আমরা যখন শুরু করি তখন অনেকেই এগিয়ে এসেছিলেন আমাদেরকে সহযোগিতা করতে। বাংলাদেশের সেই সময় যারা লেখালেখি করতেন, আমাদের বয়োজ্যেষ্ঠ রাইটার যারা, এদের সবার সাথে তখনই আমার আসলে যোগাযোগটা ঘটে। 70 দশকের শেষ দিক থেকে 80 দশকের মাঝামাঝি পর্যন্ত। এই সময়টা একটা বিশাল একটা সময় আমার জন্য, লেখালেখি, আবৃত্তি, নাটক করা, এগুলি। এবং ওই সময় আমার মনে আছে আমরা বাংলা একাডেমিতে ডক্টর আশরাফ সিদ্দিকী ছিলেন তখন মহাপরিচালক, খুব নামকরা মানুষ, এবং আসাদ চৌধুরী, রশিদ হায়দার, এরা তখন ডাইরেক্টর বিভিন্ন জায়গাতে। স্যারের অপেরা নাট্য দলের সঙ্গে যুক্ত হওয়া হয়েছে, সেখানে কি ধরনের অভিজ্ঞতা হলো? অপেরা নাটকের দলটি তখন বেশ প্রমিনেন্ট ছিল। ডেফিনেটলি এটা থিয়েটার বা ঢাকা থিয়েটার তাদের মতো নতুন একটা দল তারা ফর্ম করে। ম্যাক্সিমাম কলাকুশলী শিল্পী এরা এসেছিল ডিউজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাথে যারা সম্পৃক্ত ছিল। এবং এই দলের প্রধান ছিল আসকার ইবনে সাইক। উনি খুব একদম বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব ওই সময় টেলিভিশনে বা মুক্তিযুদ্ধের আগ থেকেই। ওনার শিষ্যরা যেমন আব্দুল্লাহ আল মামুন বা ওইসব, ওনারা সব কিন্তু ওনার সাথে একসাথে, উনি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন। তো অপরার প্রেসিডেন্ট ছিলেন কিন্তু আসকার ইবনে সাইক। এবং ওনার সাথে এখানে একদল ওনারই স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি, এরা পরবর্তীতে কিছুটা রাজনৈতিক সম্পৃক্তিও ছিল, জাসুদের সাথে জড়িত ছিল। তাদের একজন যেমন সাইদ তারেক, পরবর্তীতে উনি বোধহয় এখনো প্রোগ্রাম করে এটিএন বাংলাতে বিভিন্ন প্রোগ্রাম করে। তো ওনাদের নেতৃত্বে এটা শুরু হয়। তো আমাদেরকে ডাকে যারা ইয়াং ছেলে ফেলে নাটক করতে চায়, সেইভাবেই এদের সাথে জড়াই। নিয়মিত আমরা রিহার্সাল করতাম নয়াপল্টনে, তাদের অফিস ছিল অনেকটা বিএনপি অফিসের অপোজিটে, ভাসানী স্মৃতি মঞ্চ একটা, তার পাশের বিল্ডিংয়ে। সেখানে আমরা বেশ 4-5 বছর নিয়মিত রিহার্সাল করতাম। এবং একটা নাটক ছিল মুক্তিযুদ্ধের উপরে, যে বললাম মুক্তিযুদ্ধ বারবার আসে, আক্কেল আলীর স্বাধীনতা। সেই নাটকটা লিখেছেন সাইদ তারেক। ওটা বেরি রোডে বেশ কিছু শো করেছি, এবং ওই পরবর্তীতে আমরা খ্যাপে যেতাম।
ঢাকার বাইরে ওই রকম স্পেশাল অকেশনে 16 ডিসেম্বর আসলে আক্কেল আলীর স্বাধীনতা। দু একজনের কথা মনে পড়ছে যারা পরবর্তীতে বেশ নাম টাম করছে, যেমন রেহানা জলি, যে পরবর্তী সিনেমা টিনেমা করছে, তাই না? জি। উনি তো ওনাকে আমরা জলি জলি বলতাম, আমাদের বয়সী উনি। ওই নাটকে মূল ফিমেল রোলটা উনি করছিলেন, জলি। পরিবার আসলে কিভাবে দেখছো আপনার এই কাজগুলোকে, পড়াশোনা তখন তো আমাদের এই পলিটেকনিক্যাল লোকজন বলতো যে এরা আসলে এদেরকে দিয়ে টেকনিক্যাল পড়াশোনা হবে না। এরা মানে ওখানে তো 80% ক্লাস না থাকলে পরীক্ষা দিয়ে দেয় না। কিন্তু আমাদের ডিপার্টমেন্টাল হেড জানতো, এই আমার সাথে আরো 2 জন ছিল, একজনের নাম বলতে হয় কমরেড অভিজিৎ রায়, রঘুরঞ্জন রায়, যে এখনো ওই বাম রাজনীতি করে। আচ্ছা, তো আমরা ক্লাসই করতাম না, খুবই কম করতাম, কিন্তু আমাদের ডিপার্টমেন্টাল হেডের খুব ইয়ে ছিল যে না, এরা ছেলেগুলি অত্যন্ত মেধাবী, অন্য ক্ষেত্রে ওরা সময় দিচ্ছে। ওনার স্পেশাল গ্রেসে আমাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হতো, বাহ। এবং কখনো খারাপ কিছু হয় না, হয়তো খুব ব্রাইট কোনো রেজাল্ট হয় না, কিন্তু পাশ করে গেছি, কিন্তু শ্রম দিচ্ছে অন্য জায়গায়। এটা ওখানে মজা পেতাম, সত্যি কথা যেটা। তো অপেরার সাথে সেইভাবেই আমরা জড়িয়ে যাই, এবং ওদের ওই আক্কেল আলীর স্বাধীনতা মুক্তিযুদ্ধের নাটক, জি। সেখানে আমি 2 রাজাকার ছিল, তো আমি এক রাজাকারের রোল করতাম। আচ্ছা, এরকম মুক্তিযুদ্ধের শুরু হয়ে গেছে, মধ্যবিত্ত সুবিধাবাদী লোকজন যারা ছিল, নাটক ওইভাবে পোট্রে করছে আর কি। সেভাবে পোর্ট্রেট করা পোর্ট্রে করছে, হয়েছে, মানে ঢাকা শহর থেকে পালাচ্ছে, ট্রেনে করে এসে নামছে একটা গ্রামের রেল স্টেশনে, নামে একদম পোটারা টোটা ব্যাগটে নিয়ে যাচ্ছে, তার একটা পোটার সাথে আছে, মাথায় নিয়ে সে এগোচ্ছে। সে তাকে প্রশ্ন করতেছে যে হ্যাঁ স্যার কোথায় যাচ্ছেন? ভাই মুক্ত এলাকার খোঁজে যাচ্ছি। সুবিধাবাদী যে চরিত্রটা আমাদের মধ্যে এরকম আর কি, আচ্ছা। কোথায় যাচ্ছে? সেভাবে মুক্ত আপনি এলাকার লিখেছেন, খোঁজে যাচ্ছে। আপনার রাজনৈতিক দল কি? বলে আমার রাজনীতি দল হলো সরকারি দল, যখন যে দল ক্ষমতায় থাকে আমি সেই দলই থাকি। এরকম একটা ফটো চেষ্টা করতাম। সেখানে হঠাৎ করে আসে রাজাকাররা। সাধারণত রাজাকাররা থাকতে হইলো এই যে যেখানে কি বলে ব্রিজগুলি, যেখানে বা ট্রেন স্টেশন ব্রিজ, এগুলো ঘাপটি পাহারা হয়ে দেওয়ার থাকতো। জন্য। তো ওইরকম একটা জায়গাতে আমরা ছিলাম আর কি, 2 রাজাকার বসে আছি লাঠি নিয়ে। সাহেব আসতেছে, তখন হান্ডি চাপ, মাথা কা উপর হাত উঠাও, মানে তাকে কিছুটা উর্দু কিছুটা বাংলা। রাজাকাররা আসলে স্বল্প শিক্ষিত, এদের মধ্যে 2 শ্রেণীর ছিল। এক শ্রেণীর তো যারা মানে রাজনৈতিক ভাবে ওই মনোভাবাপন্ন ছিল, আরেকটা গ্রুপ ছিল যে পেটের দায় জয়েন করে। তো ওই টাইপের একটা রাজাকার ছিলাম আর কি আমি। তবে আনিস স্যারকে খেয়াল করছো স্যার, সেই সময়টায় ফিরে গেছেন একদম, যে আপনি সে সময়টা যে এত উপভোগ করতেন আপনার এই নাটকের জায়গাটা বা অপেরায় থাকার সময়টা খুব ভালো লাগছিল। কিন্তু একটু যদি জানতে চাই, আপনার তো তখন পড়াশোনা শেষ করে আসলে কর্মজীবনেও প্রবেশ করা হলো, যেটা বলছিলেন তখন বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন আপনার জয়েন করা হলো 1 বছর। সেখানে কি ধরনের কাজ করলেন বা অভিজ্ঞতা কেমন হলো? খুব ভালো। অ্যাটমিক এনার্জি কমিশনে আমি ছিলাম ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট। আচ্ছা, আচ্ছা। তো এটা হলো একটা কম্বাইন্ড একটা প্রজেক্ট হইতো, বিভিন্ন রিসার্চ প্রজেক্ট তারা করতো। এরকম একটা প্রজেক্টের সাথে আমি ইনভলভ ছিলাম। ইলেকট্রনিক্স ল্যাবেই কাজ করতাম আমরা, বিভিন্ন ছোট ছোট প্রজেক্ট তৈরি করা হতো। আচ্ছা, আর তারপরে শিপিং তারপরে কর্পোরেশনে ওই আপনার 1 বছর পরে শিপিং কর্পোরেশন ড্রিম জব, যেটাকে একদম সমুদ্র জীবন। সমুদ্র জীবন স্যার শুনি না একটু সেই আপনার ড্রিম সমুদ্র জব জীবন নিয়ে। তো ওইটা আসলে একটা ইয়েই ছিল। ইলেকট্রনিক্স নিয়ে যখন পড়ি তখনই ভাবনা ছিল যে ওই জবেই যাব। আমি আবার জিওগ্রাফি স্টুডেন্ট ছিলাম, ছোটবেলা আচ্ছা। থেকে বাহ। জিওগ্রাফি খুব পছন্দ করতাম, করতেন। এবং আমার ওই ম্যাট্রিকে আমার জিওগ্রাফি ছিল। আমার অন্যান্য বন্ধুরা যারা পরবর্তীতে 2 জন ফুল সেক্রেটারি হয়েছে, এখন রিটায়ার্ড করছে, তারা নিল ইসলামিয়াত। ম্যাট্রিকে একজন 85-90 করে পাইলো, আমি নিয়েছি জিওগ্রাফি। আমি নাম্বার যাই পাই, এটা নিয়ে আমি আমার ভালো পড়বো। সাবজেক্ট, আমি এটাই নিব। আচ্ছা। নাম্বার হয়তো কিছু কম পেলাম, কিন্তু ওইটা আমার অনেক কাজে দিচ্ছে সারা জীবন, এখনো দেয়। বাহ। পৃথিবী সম্পর্কে জানা যায়। তো শিপিং এ যাওয়ার পরে তো একদম পৃথিবীর দরজা খুলে গেল। আচ্ছা। আর এটা ছিল বাংলাদেশ টু রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। শিপিং কর্পোরেশনের জাহাজ তো রুট তো যেমন চিটাগং থেকে শুরু হয়, একটা রুট যা হলো নর্থ আমেরিকা, আচ্ছা, ইউএসএ, কানাডা, আরেকটা ফার ইস্ট জাপান পর্যন্ত, জাপান। আরেকটা যা হলো আফ্রিকান রুট। হ্যাঁ, তো মোটামুটি সারা পৃথিবী কাভার করে মেজর ইয়েগুলি। আরেকটা যা হলো ইউরোপ। হ্যাঁ, তো এইসব রুটে বেশ কয়েক বছর আমি ছিলাম অনবোর্ডে, এবং পরবর্তীতে ইরান এবং ইংল্যান্ডের যখন কাজ করি, তো 10 বছরের মতো আমার আনুমানিক সি সার্ভিস, জাহাজে করে। হ্যাঁ, স্যার প্রথম কোথায় যাওয়া হলো, কোন দিকে গেলেন? আমার প্রথম আমি যতটুকু মনে পড়ে, আমি ইতে গিয়েছিলাম
জর্ডান, আকাবা, আকাবা পোর্ট, আচ্ছা। জর্ডানে। আচ্ছা। তো বাংলার সম্পদ যার জন্য। তো আমরা দূর থেকে যখন দেখি যে এই যে সমুদ্র জীবন বা নাবিকেরা যারা আসলে দীর্ঘ সময় পার করেন, দূর থেকে অনেক বেশি ইন্টারেস্টিং লাগে, কিন্তু ওখানে যারা থাকেন তাদের কাছে কি আসলে সবসময় ব্যাপারটা এতটা ইন্টারেস্টিং? কি মনে হয় আপনার কাছে, আপনার অভিজ্ঞতা কি বলে? আমার আসলে খুবই ইন্টারেস্টিং ছিল, মানে যেটা সবাই ভাবে এত দীর্ঘ সমুদ্র, দীর্ঘদিন- পরিবারের সঙ্গে না, একটা কিন্তু আমরা ওটা detachment। ফিল করতাম না। আচ্ছা। মানে আর্লি 20s বয়স, তখন তো পৃথিবী দেখার সবই জানা, ভালো লাগছে। ওই যে কবিতা আছে না, থাকবো না কেউ বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণিপাকে। ওই রকম নতুন পোর্টে যাচ্ছি, ওই দেশটা কেমন, সমাজ সভ্যতা কেমন, আমি তো সবসময় ওই কিউরিয়াস মাইন্ড, হ্যাঁ ওগুলি। আর অনবোর্ডে তো অনবোর্ড মানে হলো অন্য ধরনের ব্যাপার, যেমন আচ্ছা। অফিসাররা তো আসলে এদেরকে সার্ভ করার জন্য সেই বিভিন্ন ধরনের ইয়ে থাকে, আচ্ছা। স্টাফ থাকে, হ্যাঁ, এই সেলুন ক্রু, তোপাস, গ্যালি বয় বয়, কিন্তু খাবারটা খুবই লাইক 5 স্টার হোটেল। আচ্ছা। একটা একটা শিপ অ্যাকোমোডেশন থেকে শুরু করে এভরি মর্নিং এ নিড এন্ড চেঞ্জ করে দিচ্ছে, সবকিছু একদম ফিটফাট। অন্য ধরনের খাবার টাবার, অন্য ধরনের অনবোর্ড এন্টারটেনমেন্ট থাকে। স্যারের বয়স তখন কেমন ছিল? এই যে 22, 23, একদম ইয়াং একটা বয়স। Perfect হ্যাঁ। age। নতুন দেশে যাচ্ছে, ওটা গেলেই প্রথমেই আমরা সাইন আপ করে শোর লিভ, আমাদেরকে টেম্পোরারি পাস দেওয়া হয়তো 5 ঘন্টা 6 ঘন্টার জন্য, ছুটে যেতাম যে শপিং মল, সাইট সিইং, এগুলি খুব তো common অনেক ছিল। দেশে তাহলে আপনার যাওয়া অনেক। হয়েছে। সময়টা যদি এখন হতো নিশ্চয়ই আপনি ব্লগার হতেন, মানে কন্টেন্ট ক্রিয়েট হ্যাঁ, আমি করতেন। এখন অনলাইনে করি ব্লগিং, বাহ। এবং আমি যেহেতু লেখালেখি করতাম অনেক সমুদ্রকে নিয়ে, যেমন আমার এক কবিতার অংশ, এখন নীল সমুদ্র আমার মাস খায়, বছর খায়, বাহ। শেষমেশ খেয়ে নেয় মানবিক মেধা। বাহ। হ্যাঁ, তো লেখালেখিটাও আমি তখন করছি। লেখালেখিটাই হয়তো বেশি হতো। মানবিক মেধা আসলে কিভাবে খায়? মানবিক মেধা খায় অনেক কিছুই, যেমন যে একটা শরীরের মানুষের জীবনের সাথে সির জীবন অনেক, যেমন অনেকেই বলে যে যেমন শিপে গেলে বিভিন্ন সভ্যতা কালচারের সাথে মিক্স হতে গিয়ে বিভিন্ন কিছু নতুন অ্যাড হয়, একটা গ্রামে বেড়ে ওঠা, আবার অনেক কিছু হারিয়ে যায়। অনেক কিছু হারিয়ে যায়, সেটাই হ্যাঁ। মানবিক আমাদের বিবেচনায়, আমাদের সমাজের বিবেচনায় যাহা ভালো নয়, এরকম অনেক কিছু ওয়েস্টার্ন কান্ট্রিতে নর্মাল। নরমাল। জি। হ্যাঁ, আমি একটু অন্যভাবে বললাম, তো সবকিছুতেই তো আমার চোখের সামনে, তাই না? এটা সভ্যতার ইয়ে ভেদে এক এক দেশে, এক এক সমাজে এক 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 ভাবে মূল্যবোধ, সেই মূল্যবোধের ডিফারেন্সের কারণেই কখনো কখনো মনে হয়েছে যে হ্যাঁ, মানবিক মেধা আমার বিবেচনায় যেটুকু, সেটুকু অন্য সমাজে, অন্য কালচারে ঠিক তা নয়। তা নয়। হ্যাঁ, সেটাকে বলছি আর কি। অনেক রকম অভিজ্ঞতা হয়েছে আসলে এবং এই আপনার অভিজ্ঞতায় বিভিন্ন লাবণ্য দেশে। দৃষ্টি খুলে দেয় আমাদের, তাই না? সত্যি তাই। জীবনটাকে আমরা উপলব্ধি করতে পারি অন্যভাবে। হ্যাঁ, শিওর, এটা তো অবশ্যই। আমার মনে আছে, আমার মা বলতো যে বাবা তোমাকে ছাড়লাম 10 বছরের জন্য। আমি ঠিক আছে বাহ। মা। সেই 10 বছর আজকে অনেক বছর হয়ে গেছে। একেবারে আপনি বলছিলেন তখন যে আপনি ইরানে বা ইংল্যান্ডে যাওয়া হয়েছে আপনার কাজ এবং পড়াশোনা দুটোই। হ্যাঁ, দুটো। সেখানকার অভিজ্ঞতা আচ্ছা, একটু আমি শুনবো। 88-এ শিপিং কর্পোরেশন ছেড়ে, আমি অলওয়েজ কিউরিয়াস মাইন্ড, কোথাও একটা খুব সময় বেশি থাকতে দিন, চাইতাম আচ্ছা, না। হ্যাঁ। খুব curious, যেমন এখানে অ্যাটমিক এনার্জি ঢুকছি, আফটার 6 মান্থ আমার মনে হচ্ছে না, এখানে আমি থাকবো না। আচ্ছা। তো 6 মাস পরে আমি শিপিং কর্পোরেশনে ঢুকলাম, ট্রেনিং করে ওখানে কিছুদিন করার পর মনে হলো যেন শিপিং কর্পোরেশন দিয়ে আমার আসলে না, আর হবে না। না, হচ্ছে না। আচ্ছা। মানে আরেকটু অন্য কোথাও একটা যাওয়া নতুন কিছু প্রয়োজন হ্যাঁ, এখন। হ্যাঁ। তখন আমি ইরানে গেলাম 88-এর শেষে। আচ্ছা। বেতন টেতনও পুরোটাই ডলার। শিপিং কর্পোরেশন যেমন অর্ধেক ডলার অর্ধেক লোকাল কারেন্সি। আচ্ছা। মানে অ্যাপ্লট অফিসাররা যখন দেশের সমুদ্র সীমার বাইরে যায় তখন তারা অ্যাপ্লট অ্যালাউন্স পায়, আচ্ছা। তখন এটা ডলার। আর এমনি একটা বেসিক ইয়ে তো থাকেই, বাংলাদেশের তুলনায় সেটাও অনেকই ছিল। তো যাই হোক, ইরানে যাওয়ার খুব ইচ্ছে হলো। এই দেশে আমরা যাই না আগে, আমি বাংলাদেশ কি বলে শিপিং কর্পোরেশন জাহাজে কখনো সেখানে যাই। কত সালের কথা স্যার এটি? এটা হলো 80 শেষ, 89-এর, আচ্ছা, 88-এর শেষ দিকে। আচ্ছা। 1 বছরের জন্য গেছি সেখানে, 1 বছর। কোথায় জয়েন করলেন স্যার বা কি হিসেবে কাজ শুরু করলেন? বাংলাদেশে ঢাকা থেকে ফ্লাই করলাম তেহরান। আচ্ছা। তেহরান থেকে বন্দর আব্বাস, ওদের যে মেইন পোর্ট, আমাদের যেমন চিটাগং, ওদের হলো বন্দর আব্বাস। আচ্ছা। এখন এগুলি দেখি আর কি, যে ওরা যে আমেরিকানদের যুদ্ধ হচ্ছে, বিভিন্ন শহর যে ধ্বংস হচ্ছে, বিভিন্ন এগুলি আমাদের দেখা, আমরা ছিলাম সেখানে। এমনি কোথায় জয়েন করলেন বা জয়েন করলাম হলো
বন্দর আব্বাস সবসময় যারা শিপার যারা মেরিনার যারা আচ্ছা। যেখানে জাহাজটা ভিড়ে মেন পোর্টগুলি সেখানে। সেই জায়গাটায় হ্যাঁ, ইরানে যেমন বন্দর আব্বাস হলো, তাদের আরো অনেক পোর্ট আছে, একটা মেইন পোর্ট হলো বন্দর আব্বাস, যেখানে ইরানিয়ান শিপিং কর্পোরেশন অফিসও, সেখানে গিয়ে জয়েন করলাম। একটা জাহাজ, সেটার নাম হলো ইরান সাবর জাহাজের নাম, জেনারেল কার্গো শিপ, সব ধরনের কার্গোই ক্যারি করে। একটা জাহাজের তো কার্গো ক্যারি বিভিন্ন ধরনের জাহাজ থাকে, সেটা জেনারেল কার্গো, মানে কিছু থাকে জাহাজের হ্যাচে, কিছু কন্টেনারে, কিছু রেফার মিক্স করা আছে। আচ্ছা। তো এরকম একটা জেনারেল কার্গো শিপ, মিডল সাইজ। ওখানে ইরানে কি আপনার পড়াশোনা হলো? না, এরপরে আমি ইংল্যান্ডে গিয়ে আপনি পড়াশোনার জন্য এরপরে গেলেন? আমি ওখানে কিছুদিন চাকরি করে আমি ইংল্যান্ডে চলে যাই, সাউথ ফিল্ড যেটাকে বলে, নর্থ ইংল্যান্ডে। সেখানে আমি ম্যারিন ইলেকট্রনিক্সে গ্র্যাজুয়েশন করি এবং আর এইদিকে ফিরি নাই আমি। ওখানে ব্রিটিশ 2-3টা কোম্পানির সাথে কাজ করি আমি। সিআই শিপিং বলে একটা কোম্পানি ছিল, আর একটা ডেল্টা মেরিন, এগুলি কাজের লন্ডন ক্ষেত্রে based। কি স্যারের এই বিষয়টা বেছে নেওয়া যে এই বিষয়ে পড়াশোনা হ্যাঁ, আরো করবেন? ওটা কমপ্লিটলি আমার প্রফেশনাল প্রগ্রেশনের জন্যই কাজ ওটা দরকার ছিল। করাটা, হ্যাঁ। আচ্ছা। তো সেখানে পড়াকালীন সময়ে আমি মাঝে মাঝেই ওই যখন সামার ব্রেক হইতো, আচ্ছা, ওই সময় ঘুরতে যেতেন? হ্যাঁ না, জাহাজে আচ্ছা। ট্রিপ গেলাম। যারা ইংল্যান্ডের বিলাত যে আগে বলতো বিলাত গেলে তারা ওই যে ওসিডিসি হয়, অনিয়ন কাটার রেস্টুরেন্টে, আমি কখনো এসব কাজ করি নাই, কোনো অর্জবই করি নাই। সেমিস্টার ব্রেক আগে ঠিক করে রাখতাম 1.5-2 মাসের একটা ট্রিপ, হ্যাঁ, রিটার্ন ট্রিপ, ইংল্যান্ড থেকে ব্রাজিল, সাও পাওলো খুব বিখ্যাত পোর্ট ব্রাজিলের, ওখানে যেতাম, ব্যাক টু ইংল্যান্ড, আমার 1.5 মাস শেষ, ব্যাক টু স্টাডি। ব্রাজিল কেমন দেখেছেন আপনি? খুব খুব মানে আমার তো ব্রাজিল তো হইলো খুব, শুধু ব্রাজিল না, পুরো সাউথ আমেরিকান ল্যাটিন আমেরিকা, কন্টিনেন্ট খুব লাইভলি, খুবই লাইভলি ওখানকার মানুষজন। এরা যদিও অনেকেই ইউরোপ থেকে গেছে, হ্যাঁ, পর্তুগিজ, ইটালিয়ান ব্যাকগ্রাউন্ড, স্প্যানিশ ব্যাকগ্রাউন্ড, আবার অনেকে আফ্রিকা থেকেও গেছে, কিন্তু ওদের সাউথ আফ্রিকান মোরলেস অনেক দেশে আমি গেছি, আচ্ছা। সব জায়গায় দেখছি খুব লাইভলি পিপল। এমনি এত দেশে গিয়েছেন, বিভিন্ন দেশের বিভিন্ন রকম মানুষ, কালচার, কোন দেশের কথা আসলে থাকে না মনে দাগ কেটে যায় বা একটু ভালো লাগাটা বেশি কাজ করে? এক স্পেসিফিক আছে কোনো দেশ? ডেফিনেটলি, মানে এক দেশ একরকম ভালো লাগা আছে, তবে সেটা এমনি true। যদি ওভারঅল বলি, ফার ইস্টে যখন যেতাম, জাপানে আচ্ছা। এত পোলাইট মানুষ ছিল, এখনো তারা তাই মনে হয়। 80-র দশকে তো জাপানের মানুষ ইংলিশ একেবারেই জানতো না। আচ্ছা। তো আমরা যেমন জাপানের মেজর 3টা পোর্টে যেতাম, ওসাকা, কোবে, ইয়োকোহামা, হ্যাঁ, তো পোর্টের বাইরে গিয়ে যদি কাউকে জিজ্ঞেস করতো, আমার এখনো মনে পড়ে, যেমন একবার ওই চিঠি লেটার করবো আর কি, পোস্ট করবো, তো জিজ্ঞেস করতে পোস্ট অফিস কোথায়, কিন্তু ওই লোকটা পোস্ট অফিসটা বুঝছে আর কিছু বোঝে নাই, সেক্ষেত্রে আরিগাতো। আচ্ছা। তারপরে আমারে মানে ধৈর্য আর কিছু কথা তো বলতে পারছে না, সে কিছুটা মাইমিং, কিছুটা ফিজিক্যাল ইয়ার মাধ্যমে আমাকে সাথে করে নিয়ে গেল 1 কিলোমিটার দূরে গিয়ে পোস্ট অফিসে একটা বড় করে হাঁচি দিয়ে সে চলে গেল, বাহ, বসে বসে পোস্ট অফিস এরকম দেখছি, মানে ইংলিশটা জানতো না, কিন্তু এখন নাকি অনেক বেটার, অনেক বেটার। আপনি এত দেশে গিয়েছেন, অনেক ভাষাও তো নিশ্চয়ই আপনি রপ্ত ওই যে করেছেন। কিছু কিছু যে সেলার্স, একদম কমন কিছু একটু, প্রয়োজনীয়। হ্যাঁ, প্রয়োজনীয়। আরিগাতো, বসে বসে এরকম। আবার ওই সাউথ আমেরিকাতে গেলে এরকম কিছু কিছু করতে আসছি, বার্কো মানে শিপ, হ্যাঁ, বার্কো। স্যারের গল্প শুনতে শুনতে তো আমরাও বিভিন্ন জায়গায় চলে গিয়েছি। স্যারের সাহিত্য চর্চা বা তখন নাটকের চর্চাগুলো করতে পারছিলেন এত ব্যস্ততায়, কাজের লেখালেখিটা ব্যস্ততায়? কিছু কিছু করছি, কিন্তু আচ্ছা। ওই যে বলে ওই যে রাডার, আমার যে অবজারভেশনটা, এটা তো প্রচুর, মানে আমি এগুলি ফাইল আপ করছিলাম নিজের ব্রেইনে, মাথায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কবিতা লিখতাম, আচ্ছা, কবিতা কিন্তু লিখতেন। নাটক তো আর হতো না, আচ্ছা। নাটক হয় নাই, কবিতা লিখতাম। বাট যেখানেই আমি গেছি জীবনে, সব জায়গায় আমার একটা লাইব্রেরি তৈরি হইতো, Wow. শিপেও তাই, ইংল্যান্ডও তাই, যখন যেখানে ছিলাম সেখানেই বই কেনা, একটা লাইব্রেরি নিজে নিজে করে চর্চা করা, সেটা সবসময় ছিল। ইভেন এখন যে অস্ট্রেলিয়ায় থাকি, আমার নিজের বাসাতে একটা এরকম লাইব্রেরি আছে আর কি, কয়েক হাজার বই। ঢাকার বাসায় গেলেও লোকজন দেখবে একই অবস্থা। গ্রামের বাড়িতে যখন ছিলাম তখনও এটা একদম মানে বুকিশ মানুষ আমি একদম ছোটবেলা থেকে। আমার একেবারে ছোটবেলার কথা যদি আবার ফিরি, রাতে যখন সারা বাড়ির মানুষ ঘুমিয়ে থাকতো, গ্রামের বাড়ি তখন ইলেকট্রিসিটি ছিল না, কম, হ্যাঁ। আমি ওই হ্যারিকেন জালে মশাইয়ের নিচে বসে বসে তখন 6-7 পড়ছি, শরৎচন্দ্রের দত্তা,
পথের দাবি। চন্দ্রনাথ, ওইগুলি পথের দাবি আরো পরে, কিন্তু ওই যে যে ওর যে মেজো দিদি, বড় দিদি, এইসব মানে গোগ্রাসে গিলতাম। সকাল হয়ে যেত একটা, ওইগুলো তো খুব ছোট ছোট বই, এক একটা ছোটবেলা থেকে আমার এই বইয়ের প্রতি এখন তাই। এই যে এইবার আসছে অলরেডি মানে অত 20 কিলোর মতো বই আমার কেনা হয়ে গেছে। এই কারণে বোধহয় মানে ছোটবেলাটা একটা মানুষের জীবন অনেক একটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আমাদের পারিবারিক পরিবেশে এমন ছিল, পড়ালেখার প্রতি, এবং এত বড় বাড়ি সব ঘুমিয়ে যাচ্ছে, আমার আব্বা কিন্তু ঘুমাইতো না, মানে এই তোমরা পড়তেছো, একটা আমার মনে আছে এখন এরকম 3 এভারডি লাইট নিয়ে উনি ঘুরতেন। আমাদের ওই পাকা ঘর ছিল ভিটি টিনের, তো উনি ওই যে সিঁড়ির বসে থাকতেন দরজার সামনে, বসে বসে উনি ওই শর্টওয়েভ রেডিওতে শুনতেন, বিবিসি, তারপর বিভিন্ন প্রোগ্রাম শুনতেন, এবং ওই শেষ প্রোগ্রামটা ছিল ওই যে ইয়ে দিয়ে শাস্ত্রীয় সঙ্গীতের একটা কিছু একটা হইতো, রাগ এটা রাগ সেটা, তারপরে জাতীয় সঙ্গীত দেশারিত। উনি ওখানে বসে থাকতেন, আমরা 3 ভাই বোন এখানে পড়ছি ভিতরে, উনি এখানে বসে থাকতেন, এবং কিছুক্ষণ পর কে কি পড়তেছো। আমার বাবা খুব মানুষ ছিলেন, এবং ওই পড়াশোনা আমরা সবসময় পড়াশোনায় ভালো ছিলাম। এবং অনেক দেশ ঘুরেছেন, কেন আপনি অস্ট্রেলিয়াকে বেছে নিলেন আসলে স্থায়ীভাবে বসবাসের জন্য? চমৎকার প্রশ্ন। আসলে আমি অস্ট্রেলিয়া আসার আগেই অলমোস্ট পুরো পৃথিবী দেখেছি, এবং অর্থনৈতিক কারণে আমি অস্ট্রেলিয়াতে মাইগ্রেশন নেই, এটা বলে রাখি। আমাদের মানুষ তো অর্থনৈতিক কারণে যায়, নিশ্চয়ই। মানে আমার একটা ভালো জব ছিল, সিফেয়ারার যারা, তারা আসলে ভেরি ওয়েল পেড। বাংলাদেশের কন্টেক্সটে তো অবশ্যই সবচেয়ে বেশি পেইড হলো ওরাই, যারা সমুদ্রগামী সিফেয়ারার, মেরিনাররা। এবং একজন লোক 4 মাস কাজ করলে 12 মাস ইজিলি আরামসে খেয়ে চলতে পারবে, সমস্যা নেই। তো আমি সেই জন্য যাই নাই, আমি তখনও বিয়ে করিনি, আমার বয়স 30 পারিয়ে যাচ্ছে। তখন আমার মনে হলো যে আমি আর সমুদ্রে থাকবো না। আমি যেই ঘরানার মানুষ, শিল্প চর্চা যেটা আমার মর্যাগত, এটা যদি করতে হয় তাহলে আমাকে সরেই থাকতে হবে। আবার বাংলাদেশের যে অবস্থা, এটা দীর্ঘদিন বাইরে থাকার কারণে ওটা আমার ভালো লাগছিল না। তাহলে কি করতে হবে, যে দেখি বাহিরে কোথাও সেটেল করা যায় কিনা। তো অনেক দেশেই গেছি, ভালো মন্দ সব দেশেই দেখেছি। ইংল্যান্ডে তো আমি দীর্ঘদিন ছিলামই। আমার মনে হয় না যে ইংল্যান্ডে থাকা যায়, ওভার ক্রাউডেড। মানে ইংল্যান্ড কলোনিয়াল পাওয়ার হওয়ার কারণে বিভিন্ন কন্টিনেন্ট থেকে মানুষ গিয়ে অলরেডি ওভার ক্রাউডেড, ছোট্ট একটা আইল্যান্ড, প্রশ্নই ওঠে না। আমেরিকাতে গিয়ে দেখেছি, সেখানেও যেমন নিউ অরলিন্স বা অনেক শহরে দেখেছি রেসিজম আছে, ভীষণ ভাল লাগে নাই, আমরা ফিল করেছি। এদিকে পার ইস্টে গেছি, তখনও পার ইস্টে কিন্তু প্রপার মাইগ্রেশন ছিল না। জাপানে তখন মাইগ্রেশন ছিল না। তখন আমি ভাবলাম যে অস্ট্রেলিয়া একটা দেশ, বিশাল কন্টিনেন্ট, একেবারেই মিনিমাম মানুষ, এবং অনেক অপরচুনিটি সিকাররা এখানে সেটেল করছে। যদিও আর্লি সেটেলাররা সব ছিল কনভিক্ট, বিশাল দেশ, এবং এখানে অনেক কিছু এক্সপ্লোর করার আছে। সেই ভাবনা থেকে আমি এখানে মাইগ্রেশন নেই। ইংল্যান্ডে যখন আমি ছিলাম তখন অ্যাপ্লাই করলাম, এবং ম্যারিনারদের প্রফেশনটা তখন শর্ট লিস্টেড ছিল। অস্ট্রেলিয়াতে প্রতি বছর কিন্তু চেঞ্জ হয়, ডিমান্ড অন ডিমান্ড ওরা চেঞ্জ করে, তখন শর্ট লিস্টেড ছিল। আমি অ্যাপ্লাই করলাম, আমার এখনো মনে আছে 235 পাউন্ড ইংল্যান্ড থেকে দিয়ে অ্যাপ্লাই করছি, 2 মাসের ভিতরেই হয়ে গেছে। তো পরে আমি অনেক ভাবছি যে না, ওখানেই যাই। বাট ওখানে খুব গেছি যখন, খুব মাইন্ডসেটটা ওইরকম ছিল না, থাকবেই টেন্টেটিভ। তো আমার ইনিশিয়ালি ছিল যাই, যদি দেখি যে ভালো লাগে তাহলে থাকবো, আদারওয়াইজ গো ব্যাক টু সি। তো প্রথমবার গেলাম, জাস্ট ব্যাক প্যাকিং করতে গেলাম 92 ফেব্রুয়ারিতে, ভালো লাগলো যে না, থাকা যায়। এরপরে দেশে এসে বিইটি করলাম ফলোয়িং ইয়ারে, তার কিছুদিন পরে আমি পার্মানেন্টলি মুভ করছি। নানান দেশে নানান রকম অভিজ্ঞতা আপনার ঝুলিতে রয়েছে, তাহলে পুরোপুরি অস্ট্রেলিয়াতেই আপনি সেটেল হয়ে গেলেন, এবং সেখানে থেকেও আপনি একদম কি বলবো, বাংলা সংস্কৃতির সঙ্গে গভীরভাবে আসলে জড়িত ছিলেন। সেই প্রসঙ্গে একটু শুনতে চাই, কিভাবে কাজগুলো করছিলেন, সমন্বয় করছিলেন। ইনিশিয়ালি যখন যাই তখন আসলে আমি যখন যেখানে গেছি, ওই যেখানে ঢেকে স্বর্গে গেল ওই একই জিনিস। তো সেখানে যাওয়ার পরে তখন বাঙালি তথা বাংলাদেশি কমিউনিটি খুব ছোট ছিল, তখন আমরা 2 বাংলার মানুষ মিলেই কাজ করতাম। স্পেশালি প্রথম দিকে আমরা যেমন আমাদের যে ন্যাশনাল অকেশনগুলি ছিল, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, এগুলি, পহেলা বৈশাখ, এই 3টা তো অবশ্যই, এগুলি করতে গিয়ে আরো অনেক সম্ভাবনা লোকজন খুঁজে পাইছি, এবং এদেরকে নিয়ে পরবর্তীতে আমরা নাটকের সংগঠন করি। আর সুবিধা হলো যাওয়ার পরপরে আমি চাকরি পেয়ে গেছি,
আচ্ছা। 9টা 5টা অফিস, সেখানে গিয়ে কোথায় জয়েন করলেন স্যার? টেলিস্ট্রা। আচ্ছা। ওখানে গিয়ে প্রথম আমার জব, আমি এইভাবেই গেছি, যদি উইদিন 2 উইকস থেকে 4 উইকস আমি একটা জব না পাই, আই উইল গো ব্যাক টু সি। আমি ডোল নিব না, ডোলের জন্য দাঁড়াবো না, ফুল স্টপ। তো উইদিন কাপল অফ উইকস আমি আমার প্রথম জব টেলিস্ট্রাতে পেয়ে যাই। এবং 17 বছর সেখানেই সেখানে 17 কাটিয়ে বছর। দিলেন। হ্যাঁ, এবং ওইটা আমাকে হেল্প করছে আমার শিল্প চর্চায়। তার কারণ ওই 9টা 5টা অফিস, উইকেন্ডে কোনো কাজ না, রিহার্সেল, বিভিন্ন ধরনের কমিউনিটি ওয়ার্ক, ওইগুলি করতে পারছে। আপনার জীবনটাকে শুনে মনে হচ্ছে বেশ নির্ঝঞ্ঝাট, কোনো স্ট্রাগল আপনাকে ফেস করতে হয়নি। বাস্তবতা আসলে কি? না, এটা একেবারে সত্য না। মানে জীবনে তো নদীর ঢেউয়ের মতো, ঢেউয়ের পর ঢেউ আসে এবং সেখানেই চড়াই উতরাই আছেই, থাকবেই। আমারটা অনেকটা তাই ছিল। তবে ডেফিনেটলি একটা কথা আমি বলতে হয়, এত কিছুর মাঝেও আমারও জীবনে ব্রেক এসেছিল। 2009 সালে আমার প্রথম বিয়ে ভেঙে যায়। আমি পাবলিকলি বলছি। এরপর একটা সময় আমার কিছুটা তো জ্যোতিভঙ্গ হয়েছে, বাট আমি সেটা ম্যানেজ করে নিয়েছি। পরে আবার রিম্যারি 2014 সালে। তো স্মুথ সেলিং আবার চলছে। তো ছোটোখাটো হিকাপ বলা যেতে পারে। এরপরে তো আমরা সেকেন্ড ইনিংস হয়ে গেল 12 বছর। তা আমার 2 সন্তান আমাদের ওই প্রথম পক্ষ থেকেই, ওদেরকে আমি রেস করছি, যেটা ওয়েস্টার্ন সোসাইটিতে খুব রেয়ার। মানে সাধারণত যখন ম্যারেজ ব্রেকআপ হয় এটা কোর্টে যায় এবং সেখানে এটা, তো আমার বাচ্চাদের কাস্টডি আমি পেয়েছিলাম। আমি সিঙ্গেল প্যারেন্ট হিসেবে ওদেরকে রেস করছি এবং দুজনেই ইউনিভার্সিটি শেষ। আমার মাই ডটার দুজনেই লয়ার। আমার ভেরি কম্পিটিটিভ সাবজেক্ট ইন ওয়েস্টার্ন সোসাইটি। আমার ডটার কর্পোরেট লেভেলে ভালো জব করে, নিজেই সেলফ সাফিসিয়েন্ট ইন্ডিপেন্ডেন্ট লাইফ। ছেলেটা এবছর শেষ করলো ইউনিভার্সিটি, সেও ল অ্যান্ড ইকোনমিক্সে ডাবল ডিগ্রি করলো। তাহলে সিঙ্গেল ফাদার হিসেবে তো বেশ দায়িত্ব আপনাকে নিতে হয়েছিল, একটু অসময়ে যাচ্ছিল আপনার। হ্যাঁ, আমি সেদিক থেকে খুবই হ্যাপি যে যদিও আমাদের কনজুগাল লাইফে একটা ব্রেক এসেছিল, কিন্তু বাচ্চাদের নয়, এবং তারা খুব সাকসেসফুলি ওভারকাম করে একেবারেই নর্মাল মানে লাইফ। আপনার গল্প শুনেও তাহলে বলতে হয়, এবং এই অধ্যায় শুনে বলতে হচ্ছে যে তার মানে সবার জীবনেই আসলে কোনো না কোনো সময় মন্দ সময় বলি বা ঝড় আসে, সেই ঝড় আসলে উতরেই নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়। আপনিও তাই করেছেন। আপনার জীবন আবার সেই সুন্দর জীবনে ফেরত এসেছে, নানান সময় পার করেছেন। সেই জায়গাটা থেকে আপনি বলছিলেন যে রেনেসা ড্রামা সোসাইটি মেলবোর্ন আপনারা প্রতিষ্ঠা করেছিলেন, সেই জায়গাটা নিয়ে একটু শুনতে চাই এবারে। এটা একটা বিশাল সময় নিয়ে আছে আমার সংস্কৃতি চর্চার প্রবাসে। সংস্কৃতি চর্চার একেবারে মূলেই রেনেসা ড্রামা সোসাইটি। 2000 সালের জুলাইতে আমরা এই সংগঠনটা তৈরি করি। এটা আমরা ওখানে লিখি এইভাবে, রিনাইসন্স ড্রামা সোসাইটি মেলবোর্ন। বাংলাতে রেনেসা বলি, এটা কিন্তু ফ্রেঞ্চ ওয়ার্ড, পুনর্জাগরণ। আমরা এই অর্থে ইউজ করেছি যে 7 সমুদ্র 13 নদীর অন্য পারে গিয়ে বাংলা নাট্য চর্চা, গ্রুপ থিয়েটার করা, যেটা ওখানে বাঙালিদের জন্য একটা অন্যরকম ব্যাপার ছিল। এবং আমরা তখন বলি যে না, আমরা এখানে বাংলাদেশের মতো গ্রুপ থিয়েটার করব এবং দর্শনীর বিনিময়ে নাটক দেখতে হবে, কেউ স্পন্সর না, কারো পকেটের টাকা না। সেইভাবে আমরা শুরু করেছিলাম। কতজন ছিলেন আপনারা তখন? আমরা এই 10-15 জন। আচ্ছা। এখন এটা সংখ্যা আরো অনেক বেশি। 21টি পূর্ণাঙ্গ প্রযোজন আমরা সেখানে করেছি। এর ভিতরে নিজেদের নাটক, অনুবাদ নাটক, বাংলাদেশের পপুলার নাটক, বিভিন্ন ধরনের নাটকে আমরা করেছি এবং এর সিংহভাগ নাটকে আমি নির্দেশনা দিয়েছি। তো সেটা, এবং কিছু কিছু নাটক আমরা আবার বাংলাদেশের সাথেও যৌথভাবে প্রযোজনা করছি। যেমন আমাদের একটা প্রোডাকশন অচল আয়তন, এখানে বাংলাদেশের স্বপ্নদলের যে অধিকর্তা জাহিদ রিপন, সে গিয়ে আমাদেরকে ইনিশিয়ালি আমরা জুমে কাজ করেছি ডিউরিং কোভিড, তারপরে সেখানে গিয়েছিল 21 দিন, সারাও তো পেয়েছিলেন সেই ভালো বিশাল। এবং ওটাকে নিয়ে আরো পরবর্তীতে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয়েছে, ডকুমেন্টারি হয়েছে। ইট ওয়াজ রিয়েলি গুড। তো এই নাটকটাই আমার শুরু। এটার মাধ্যমে আমরা আসলে লোকাল যে বাংলাদেশি বা বাঙালি পপুলেশন, দুই বাংলা মিলেই এদের একটা আস্থা অর্জন করতে পেরেছি। হ্যাঁ, এবং সেখান থেকে আমরা পরবর্তীতে যেমন বাংলাদেশ ডিজাস্টার রিলিফ ফান্ড, সাহিত্য পরিষদ, তারপরেই আসছে বাংলা সাহিত্য সংসদ। আমার এখনো মনে পড়ে 2001 সালে সুনীল গাঙ্গুলি প্রথম সিডনিতে আসে। তো আমি তো আগে সিডনিতে ছিলাম, তো ওখান থেকে আমাকে নক করলো যে বালাকদা, ওখানকার একজন সুরিদ আমার, যিনি
কলকাতার। তো এখানে সুনীলদা আসছেন, আপনি ওনাকে ওখানে হোস্ট করেন মেলবোর্নে। তখন আমি বললাম হ্যাঁ করতে পারি। তখনই আমরা ওখানে যারাদেরকে চিনি, মাত্র গেছি বর্ষখানিক হলো, যে আমরা এমন একটা আহ্বায়ক কমিটি করি সুনীল গাঙ্গুলি প্রোগ্রাম করার জন্য। এবং করলাম, নাম দিলাম বাংলা সাহিত্য সংসদ, জাস্ট এই প্রোগ্রামটার জন্য। খুব সাকসেসফুল সে প্রোগ্রামটা আমরা করলাম। সুনীল গাঙ্গুলি আসলো, আমাদের সাথে 2 সপ্তাহ ছিলেন, অনেক মজার মজার স্মৃতি। সেখানে আমার 2টা নাটকের স্ক্রিপ্টও ছিল ওনার উপন্যাস থেকে, প্রথম আলো পূর্ব পশ্চিম থেকে। খুব সাকসেসফুল প্রোগ্রাম, যারা এখানে জড়িত ছিল সবাই খুব হ্যাপি। এবং এরপরে এরাই উদ্যোগটা নিল, না আমরা এটাকে একটা স্থায়ী রূপ দিব। সেই পথ চলা শুরু বাংলা সাহিত্য সংসদ। সুনীল গঙ্গোপাধ্যায়কে কেমন দেখলেন? চমৎকার মানুষ, প্রাণ খোলা মানুষ, প্রাণ খোলা মানুষ। ওরা কিছু কিছু কথা মনে পড়ে। একবার উনি নাকি জাপানে গেছেন, তো এয়ারপোর্টে ওনার কিছু ঝামেলা হয়েছে, বাংলাদেশ বিমানে ট্রাভেল করতেছিলেন। তো বিমানের লোকজন ওনাকে দেখে খুব এইভাবে করলো, সব কাজ টাজ করে দিল। এবং উনি যেখানেই যান এই অভিজ্ঞতার কথা বলেন। উনি যদিও বাংলাদেশে নয়, কিন্তু বাংলাদেশের মানুষের যে আতিথেয়তা এটা খুব বলেন। একদমই। আপনার তৃতীয় ভুবন একটা প্রামাণ্যচিত্র রয়েছে, সেখানেও একরকম চমৎকার অভিজ্ঞতা হলো, সেটাও শুনতে চাই। হ্যাঁ, তৃতীয় ভুবনটা আমরা যখন এই অচলায়তনটা করি, অচলায়তন তারপরই তৃতীয় ভুবন আসলো। হ্যাঁ, অচলায়তন একদম অনেক পরে এসে। তো অচলায়তনটা একটা বিশাল প্রোডাকশন ছিল আমাদের, 65 জন আর্টিস্ট এখানে ছিল। একটা বিশাল বড় নাচের দল ছিল এবং লাইভ মিউজিক করছে আমরা। সবাই কি অস্ট্রেলিয়া থাকছে? হ্যাঁ, কিন্তু এখানে ইনভলভ ছিল রেনেসার প্রোডাকশন, বাট আমাদের কিছু কিছু কাস্ট পশ্চিম বাংলার বাঙালি, বাংলাদেশি বাঙালি, আবার বাংলাদেশ থেকে জাহিদ রিপন ইনভলভ ছিল এখানে, স্বপ্নদল। তো বেশ বড় সড়। এবং এটা যখন করতেছিলাম তখনই আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, কেউ কেউ আমাদের আইডিয়াটা দিল, পশ্চিমবাংলার এক ভদ্রলোক, যে আর কি এই তৃতীয় ভুবনের পরিচালক, আর আমাদের লোকাল ছিল মিকি মিত্র, সে আমাদের সাথে কাজ করতো। সেও পশ্চিমবাংলার, বাট অরিজিন বিক্রমপুর, ঢাকার। ওর জন্ম দিল্লিতে, কিন্তু বাবা মা বিক্রমপুরের। তো বললো যে যে ভালা, চল আমরা এটা দিয়ে একটা অন্য ধরনের নাটক করি। এই নাটকে যে কারণে বাংলা ভাগ হইল এত বছর আগে, তখন বাংলা ভাগের প্রায় 70-80 ইয়ার্স হয়ে গেছে আমরা যখন শুরু করি এটা, এখন আর একটু বেশি। বললো যে আমরা যেই বাঙালিরা ঝগড়াঝাটি করে বাংলা ভাগ করে 2 দিকে চলে গেলাম, একটা তৃতীয় দেশে এসে আমরা সেই 2 বাংলার বাঙালিরা মিলেই শিল্প চর্চা করছি, রবীন্দ্র চর্চা করছি। হ্যাঁ, রবীন্দ্রনাথ যখন অচলায়তন করে, অচলায়তনে তো হিন্দু সমাজের যে বিভিন্ন শ্রেণী বিভেদ, হ্যাঁ, ওইটাই মূলত যারা অচলায়তনবাসীরা কোনোদিন অচলায়তনের দরজা খুলতো না। ওরা বলতো অচলায়তন বাইরে দাঁড়া থাকে সোন পাং সুম্লেচ্ছ, এদেরকে দেখা যাবে না, এরা অচ্ছুক। হ্যাঁ, তো ওই রকম একটা ভাবনা, কিন্তু রবীন্দ্রনাথ রূপক অর্থে এটা ইউজ করেছে। প্রতি সমাজে এরকম ক্লাস আছে। তো আমরা বললাম যে না, কেন নয়, আমরা এই অচলায়তনের ব্যাকড্রপটাকে নিয়ে আমরা একটা ডকুমেন্টারি করি, যেখানে বাংলা ভাগের স্মৃতিও আমরা টানতে পারি। সেইটা চ্যানেল থেকে এটা করা হয়েছে। আচ্ছা। তো আমাদের ওখানে একটা মেন রোল ছিল আমার, আর আমি ছিলাম মহাপঞ্চক এই অচলায়তনের সে। আর দাদা ঠাকুরের রোল যে করছে মৌলি গাঙ্গুলি, উনি পশ্চিমবাংলার, বাট ওনাদের অরিজিনাল পূর্ব বাংলা ছিল আর কি। তো এরকম একটা উপজীব্য আর কি, যে আসলে দেশ ভাগ হলেও সংস্কৃতি বিভাজনটা করা যায় না। যেমন একই শিল্প সাহিত্য, একই রবীন্দ্র নজরুল আমরা শেয়ার করছি, ওইরকম একটা ভাবনা। তারপরই আপনার চমৎকার জীবন, তাই না? একদমই তাই। এবং সেই সাথে আপনার শেকড় পত্রিকার সম্পাদনা আপনি করেছেন এবং একটি রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছেন, যেটা আমি দর্শকদের শুরুতে জানাচ্ছিলাম, সেটা একদমই সম্প্রতি এবছর। সেই সবগুলো নিয়ে একটু ছোট করে জানবো, যেহেতু শেষ দিকে চলে এসেছে। যেহেতু আমার ওই লিটারারি ম্যাগাজিন সম্পাদনা করার অভিজ্ঞতা আগেও ছিল, লিটল ম্যাগ করতাম বাংলাদেশে। তো সেখানে যাওয়ার পরে যেমন লেখালেখি করি, কয়েকজন এসে ধরলো যে আসেন আমরা একটা এরকম কোয়ার্টারলি লিটারারি ম্যাগাজিন করি। আর আমার তো নেটওয়ার্ক ছিলই দেশে বিদেশে অনেক আগে থেকেই। তো তখন আমরা এটা শুরু করি শেকড়। আমরা আসলে দেশের বাইরে, আমরা ফিরে যাচ্ছি বাংলা সাহিত্যের চর্চা করতে গিয়ে। শেকড় এইভাবে আসছে নামটা। পরবর্তী 7 বছর আমরা এটা বের করি এবং দেশ বিদেশের অনেক উচ্চাঙ্গের লেখা আমরা এখানে ছাপি। বাংলাদেশ থেকেও যারা অভিবাসী, যারা রাইটার, লন্ডন অথবা নিউ ইয়র্কে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে, বিভিন্ন দেশের রাইটাররা সেখানে লিখছেন খুবই সুনামের সাথে। খুবই আমরা 7 বছর এটা
মানে বের করেছিলাম, এখন আর বের হচ্ছে না। আর 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 কি ছিল বলছিলাম, সম্মাননার কথা বলছি। সম্মাননা। ও আচ্ছা, এটা একটা মিরাকল, আমি এটা জানতাম না। কয়েক বছর আগে কিছু লোকজন আমার কিছু ইনফরমেশন চাইলো, যে আপনার কিছু ইনফরমেশন দেন, কি জন্য আমি জানি না। আচ্ছা আচ্ছা যেমন সিটিজেনশিপ সার্টিফিকেট, এটা সেটা তারা আমাকে ভালোভাবে জানে, আমি ওভাবে কোনো চিন্তা ভাবনা করি না বছর 4 আগে। তো এরপর এই ইন দ্য মিন টাইম অনেক সময় চলে গেছে, তো আর কোনো কিছু জানি না। তারা বলছে কিছু একটা হবে। তো হঠাৎ করে এই বছরে 26শে জানুয়ারি এটা আসলো। তার কিছুদিন আগ থেকে দেখি যে গভর্নর জেনারেল অফিস থেকে কিছু কিছু কাগজপত্র আমার কাছে আসতেছে, যে হ্যাঁ এরকম একটা ভাবনা চিন্তা আমাদের আছে, তো আপনার কি মনে হয়, আপনি অ্যাকসেপ্ট করবেন যদি এরকম আসে? আমি বলি হোয়াই নট, আমি তো মানে কি বলে একেবারে বিশাল সম্মান। হ্যাঁ, আমি তো হোয়াই নট, বাট কিছু বুঝতে পারছি না। অবশ্যই। এরপর কিছুদিন পরে যখন 26শে মার্চ অস্ট্রেলিয়া দিয়ে আসলো, আমাদের ছুটির দিন, সেদিন এটা সব ন্যাশনাল ডেলি যেটা আসছে, হ্যাঁ, কারা কারা পাচ্ছে এবছর সেই সম্মাননা, তো দেখলাম যে আমার আর্ট অ্যান্ড কালচার এবং কমিউনিটি ওয়ার্ক এইগুলি মিলিয়ে আমার সম্মাননা। মেডেল অফ দ্য অর্ডার অফ অস্ট্রেলিয়া। হ্যাঁ, এটা ওএম বলে, আচ্ছা মেডাল অফ দ্য অর্ডার অফ অস্ট্রেলিয়া 2026। এবং এটা নামের শেষে এখন থেকে আমি লিখতে পারবো আমার মৃত্যু পর্যন্ত OAM, এটা পদবীর মতো আর কি। বাহ। এবং গভর্নমেন্টের রেজিস্টারে এই এটা থাকবে একদম আজীবন। এবং আমি ইচ্ছে করলে আমার গ্রেভের এপিটাপও লিখতে পারবো। খুবই সম্মানজনক একটা অস্ট্রেলিয়াতে। এর আগে আমার জানা মতে বাংলাদেশিদের ভিতরে একজন পেয়েছিলেন ভিন্ন ক্যাটাগরিতে, তাও 15-20 বছর আগে। আমি বোধহয় সেকেন্ড, এবং এই ক্যাটাগরিতে একমাত্র। আসলে চমৎকার একটা জীবন আসলে আপনি পার করছেন, বলা যায় যে জীবনের প্রতি আমাদের লোভ হয়, কি বলেন? অবশ্যই আমি খুবই ভাগ্যবান, আমার ওই ধরনের সুযোগ এসেছিল। আমার সমুদ্রে জয়েন করা ওইটা একটা বিশাল ছিল, যেটার যাত্রা শুরু হয়েছিল শিপিং কর্পোরেশনের মাধ্যমে, তারপরে সমুদ্রগামী জাহাজ, তারপরে ইংল্যান্ডে দীর্ঘদিন, এই একটা পর একটা ওপেন আপ হয়েছে আর কি, প্যান্ডোরাস বক্স। চমৎকার। আসলে দীর্ঘ আলোচনা, আমার কাছে মনে হয় আরো বেশি সময় আপনাকে পেলে খুব ভালো লাগতো আমাদের, এবং অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন আজকে এত ব্যস্ততার মাঝেও। আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আমার অনেক কথা বলতে পেরেছি সবার সামনে, আশা করি ভালো লাগবে সবারই। আর যদি কোথাও কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা চাচ্ছি।